বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাংলা কণ্ঠ 24 এর পক্ষ থেকে আজকের টক শো। আমাদের আজকের আলোচনার বিষয় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। আজকে আমাদের সামনে দুজন আলোচক রয়েছেন। প্রথমজন হচ্ছেন মোহাম্মদ রফিকুল ইসলাম সোহাগ, আহ্বায়ক বাংলাদেশ জনশক্তি পার্টি, এবং মোহাম্মদ জসিমউদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সহসভাপতি। আমি প্রথমেই চলমান ইউনূস সরকারের উন্নয়ন কার্যক্রমটা কি এ সম্পর্কে জানতে চাচ্ছি আমাদের আলোচক মোহাম্মদ জসিমউদ্দিন স্যারের কাছে। ধন্যবাদ। আজকের চ্যানেলের কর্তৃপক্ষকে আমরা অভিনন্দন জানাই, উপস্থাপককেও আমরা ধন্যবাদ জানাই, এবং আমার সঙ্গে যিনি আলোচনায় আছেন বাংলাদেশ জনশক্তির পার্টির আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম, অত্যন্ত দক্ষ একজন সংগঠক। আর আজকের যে আলোচনার বিষয় ডক্টর ইউনূস সাহেবের, প্রায় 1 বছর চলে গেল এই সরকারের কর্মকাণ্ড। এই সরকার অনেকভাবেই চেষ্টা করতেছে যে রাষ্ট্রটা যেন সুন্দরভাবে চলতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দক্ষ এবং পরিশ্রমী এবং যোগ্য লোক না থাকলে অনেক সময় সেই যে 1 বছর বা 1.5 বছরের যাদের যেটা কর্ম পরিকল্পনা, সেইগুলো হয়তো দেখা যায় 20% বা 30% মতন কর্মকাণ্ড সফল হয়। কিন্তু ইউনূস সরকার আওয়ামী লীগের মতন একটা শক্তিশালী রাজনৈতিক দল দীর্ঘ 17 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ডের, বিশেষ করে গণতান্ত্রিক পরিবেশটাকে এবং নির্বাচন এবং অর্থনীতি নানান দিক থেকে তারা অনেক ভুল করে গেছে। গণতন্ত্রের পূর্ব শর্ত হলো রাজনৈতিক দলগুলোর সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলা এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সুসম্পর্ক বজায় রাখা। পাশাপাশি গণতন্ত্রের আরেকটা ভাষা হলো নির্বাচন করা, প্রতিনিধি সিলেক্ট করা। এই প্রতিনিধি ন্যাশনাল অ্যাসেম্বলিতে কেউ প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, স্পিকার হবে, মন্ত্রী এমপি হবে, অন্যান্য অর্গানাইজেশনগুলো এই রাষ্ট্র পরিচালনার একটা ভিত্তি। সেই জন্যই এটা নির্বাচন খুব দরকার। ইউনূস সরকার এবং যত স্টেক হোল্ডার আছে, স্টেক হোল্ডার বলতে বুঝাচ্ছি আর্মি, পুলিশ, সচিব এবং বিদেশি মিশন, এই স্টেক হোল্ডার ডক্টর ইউনূস যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে নির্বাচনের সময়টা দিছে এবং ইলেকশন কমিশন থেকে একটা রোডম্যাপ দিয়ে দিছে, এবং ইতিমধ্যে তারা 1 মাস পরে একটা তফসিল ঘোষণা করবে 90 দিন হাতে রেখে। আমরা আশা করি ইলেকশন কমিশন এখন তাদের হাতেই সব কাজ। আমাদের মহামান্য উপদেষ্টা ডক্টর ইউনূস, পৃথিবীতে যে কয়েকজন বিখ্যাত লোক আছে, আমাদের গরিব দেশ হলেও, ছোট দেশ হলেও ডক্টর ইউনূসের তুলনা সারা পৃথিবীতে বিরল। আমরা সবসময় বাংলাদেশ, আমরা আরো 100 বছর 50 বছর সবসময় ডক্টর ইউনূসকে আমরা গর্ব করব। এইরকম একটা লোক ভবিষ্যতে ইউনূসের মতন আরো 5-10টা লোক তৈরি করে যেতে পারে। তাই আমরা এই সরকারের যে পরিমাণের উন্নয়ন এবং ব্যবসা বাণিজ্য রাজনীতি যেভাবে হওয়ার কথা ছিল, আমার কাছে মনে হচ্ছে এখানে একটা বড় গ্যাপ তৈরি হয়ে গেছে। এখানে কেমন জানে পুলিশ প্রশাসন ডক্টর ইউনূস সাহেবকে সাহায্য করতেছে না। বিশেষ করে প্রায় 90% ক্ষতি করতে এসে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। এই ভারত যদি এইভাবে অহরহ মানে কোঅপারেশন না করে, তাহলে আমাদের
এই নির্বাচন ফেব্রুয়ারিতে করেও খুব একটা লাভবান হওয়া যাবে না। আমাদের সেই শক্তি সামর্থ্য, আমাদের শিক্ষা সভ্যতা এবং রাজনৈতিক দলের মানসিকতা, দেশপ্রেম অনেকটাই আমরা নাই। আমরা দেশপ্রেম বুঝি না, আমরা মারামারি কাটাকাটি বুঝি। আমাদের একজন ইয়াং ছাত্রনেতা আমার অঞ্চলেরই ডাকসুর ভিপি নুরুল হক নূর, তাকে যেভাবে আর্মি পুলিশের সামনে, গোয়েন্দা সংস্থার লোক তাকে যেভাবে নির্মমভাবে টর্চার করা হয়েছে, মনে হয় তাকে তার মৃত্যু কামনা করেই তারা বের হবে। আমরা এই জাতীয় রাজনীতি, এই জাতীয় কর্মকাণ্ড আমরা পছন্দ করি না এবং এই রাষ্ট্র কখনোই পছন্দ করবে না। নুরুল হক নুরুল যেভাবে আঘাত করা হয়েছে, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা কর্মীর বিরুদ্ধে এইভাবে যদি কোনো অত্যাচার নির্যাতন করা হয়, তাহলে এই সরকার নির্বাচনও করতে পারবে না। সেখানে সুবিধাবাদী ওই ভারত এই সুযোগটা নিয়ে নেবে। ভারত চাচ্ছে এখানে কোনো নির্বাচন না হোক, ভারত চাচ্ছে এখানে সকল রাজনৈতিক দল একত্রে পাশাপাশি বসবাস করুক। এটা ভারত চাচ্ছে না। ভারত চাচ্ছে না এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়া, ফ্যাসিস্টের যত দল আছে এরা ছাড়া, যারা আন্দোলন সংগ্রামে 17 বছর আন্দোলন সংগ্রাম করলো, এরা একটা সরকার গঠন করুক, এটা ভারত চাচ্ছে না। যারা আন্দোলন সংগ্রামে ছিল, যারা সফল হয়েছে, যাদের সরকার গঠন করা, তারা এখন অনেক দূরে অবস্থান করতেছে। এখানে বিএনপির উচিত হবে, বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, তাদের রাষ্ট্র পরিচালনায় যথেষ্ট তাদের দক্ষতা আছে। বিএনপির যে দেশপ্রেমিক, দেশের প্রতি ভালোবাসা এবং দেশটাকে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এবং ধারাবাহিকভাবে যারা আসছে, এরা অনেকটাই সাদা মনের মানুষ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর অন্যান্য রাজনৈতিক দলগুলোর কার্যক্রম, ফ্যাসিস্ট আওয়ামী লীগ চলে যাওয়ার পর আওয়ামী লীগের মূল কাজটা হয়েছে এটা ষড়যন্ত্রের মধ্যে। এই রাষ্ট্রটা সবসময় ষড়যন্ত্রের মধ্যে। আমরা যদি 1757 সালের কথা ভাবি, 1757 সালে নবাব সিরাজউদ্দৌলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যার নবাব। ওই ষড়যন্ত্রে আমরা যে টকশো করতেছি, এরকম চেয়ারে বসা ছিল রায়দুল্লাহ, মোহাম্মদ আলী খান, মীর জাফর, ঘসেঠি বেগম, এইরকম বসে ষড়যন্ত্র করছে। ঠিক এই বিশ্বায়নের জন্য 21 শতাব্দীতে কোন অংশে ষড়যন্ত্র আরো মনে হয় আর 10 গুণ বাংলাদেশে এই ষড়যন্ত্র চলতেছে। বিএনপি যদি ভোটের মাধ্যমে আসবে, বিএনপি এভাবে 7 বছর আসছিল। জিয়াউর রহমান যখন সামরিক আইন জারি করে, জিয়াউর রহমান যখন দল গঠন করে, দলটার কর্মকাণ্ড দিয়ে তখন একটা নির্বাচন করে 79-এ। জিয়াউর রহমানের 6 বছর ক্ষমতায় ছিল। সে সামরিক আইন প্রশাসক ছিল, সে মার্শাল ল জারি করেছিল, সে একটা দল গঠন করেছিল, সে একটা দল গঠন করে একটা নির্বাচন দিছিল, ঠিক আছে। কিন্তু এই কুচক্রী মহল বাংলাদেশটা সবসময় উপরে উঠুক, বাংলাদেশের সব মানুষ ভালোভাবে জীবনযাপন করুক, ভালোভাবে রাজনীতি করুক, ভালোভাবে ব্যবসা বাণিজ্য করুক, এইটা পার্শ্ববর্তী দেশ কখনোই পছন্দ করে না। এবং আমাদের কোনো রাজনৈতিক নেতার প্রতি কোনো সামরিক সরকার, পুলিশ হামলা করতে পারবে না। হ্যাঁ, এটা ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ সবচেয়ে শেষ কথাটা বলার জন্য। তো আমার পরবর্তী প্রশ্ন, স্যার, আগামী 3 মাস পরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে সকল রাজনৈতিক দলগুলো ঐকমত্যে আছে কিনা এবং রাজনৈতিক দলের সঙ্গে দেশের সকল প্রশাসন এবং বিদেশি মিশনগুলো সহযোগিতা করবে কিনা? ধন্যবাদ উপস্থাপককে। আমি আজকের এই বাংলার কণ্ঠ টিভি চ্যানেল আমাকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে যে প্রশ্নটি আপনি করেছেন, বাংলাদেশে চলমান রাজনীতির প্রেক্ষাপট দেখা যাচ্ছে
যে বিদেশি মিশনরা আমাদেরকে সাহায্য করে তাদের নির্দিষ্ট কিছু এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই সাহায্যটা করে, এবং ভোটের পরে দেখা যায় যে একটা মিশন যারা সাহায্য করছে বা অন্যান্য দেশ যারা সাহায্য করছে, পরবর্তীকালে তাদের কিছু নির্দেশনা আমাদেরকে বাস্তবায়ন করতে হয়, সেটা ভালো হোক আর খারাপই হোক। সেক্ষেত্রে তার সুফল জনগণ খুব একটা বেশি পায় না। এই জন্য নির্বাচনটা আমি মনে করি যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, তাই নির্বাচনটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে যে কিভাবে করা দরকার। এখানে বহির্বিশ্বের কোনো চাপ বা বহির্বিশ্বের কোনো সহযোগিতা, কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, এটা স্বাধীনতার প্রেক্ষিতেই এখানে এই দেশের জনগণই ঠিক করবে যে কিভাবে নির্বাচন হবে, তার পদ্ধতি কি হবে, আমরা কাকে নেতা মানব। তো আমি মনে করি না যে বহির্বিশ্বের মিশনদের সাথে সুসম্পর্ক থাকবে বহির্বিশ্বের সাথে, সেটা অবশ্যই সহমর্মিতার ভিত্তিতে, কোনো একপক্ষিক ভিত্তিতে নয়, তাদের উপরে নির্ভরশীলতা নয়। কারণ বাংলাদেশ নির্দিষ্ট একটি জায়গায় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, অতএব এখানে বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে ভোটের মাধ্যমে যে কে তাদের নেতা হবেন এবং দেশটি কিভাবে চলবে। আমার প্রশ্ন ছিল এবার আরেকটা, সেটা হলো যে প্রশাসন কতটুকু সহযোগিতা করবে এই নির্বাচনে? আমরা সবসময় দেখা গেছে যে প্রশাসন যখন নির্বাচনের সময় আসে, ভোটের আগের দিন অথবা ভোটের পরের দিন, ভোটের কিছুদিন আগে যে দল ভারীর দিকে থাকে বা জয়যুক্তের দিকে থাকে, প্রশাসন দেখা যায় অটোমেটিক্যালি সেই দিকে চলে যায়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের নির্বাচন পদ্ধতিটা পুরো একটা চেঞ্জিং আনা দরকার। কারণ এই সম্পর্কে আমি স্যারের কাছে একটু প্রশ্ন করবো যে স্যার, এই প্রশাসনিক অবকাঠামোগত দিক থেকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি আসন্ন নির্বাচনে প্রশাসনরা, আপনি কি মনে করতেছেন যে ওরা কতটুকু নির্বাচন প্রাসঙ্গিক ভাবে কতটুকু সহযোগিতা করতে পারবে আমাদের নির্বাচনকে? প্রশাসন ব্যাপারটা হলো, দেশটা স্বাধীন হলো 53 বছর আগে। এখানে প্রশাসনটা ওইভাবে কেউ সাজাতে পারে না, ওই সুযোগও পায় নাই। আর প্রশাসন হয়ে গেছে অনেক লোভী, তারা ব্যবসায়ীদের চেয়ে উপরে চলে গেছে। এই প্রশাসনের মস্তিষ্ক এত রক্তক্ষরণ হয়ে গেছে, তাদের এত টাকা পয়সা হয়ে গেছে, এখন তাদের কোনো প্রয়োজন হয় না। যে প্রশাসন রাষ্ট্রের যে সাংবিধানিকভাবে শপথ নেছে, আমরা আমার রাষ্ট্রের জন্য কর্মকাণ্ড করব, প্রজাতন্ত্রের জন্য কর্মকাণ্ড করব, কোনো রাজনৈতিক দলের পক্ষে যাব না। কে রাজনৈতিক দল জিতলো কে হারলো ওটা আমাদের বিষয় না। আমাদের দায়িত্ব সকল মানুষকে ভোট কেন্দ্রে আনার একটা পরিবেশ তৈরি করা, আর যাকে ভালো লাগে তাকে ভোট দেবে। আমি এখন আমাদের জনশক্তি পার্টির স্যারের কাছে একটি প্রশ্ন করব যে আসলে বাংলাদেশ জনশক্তি পার্টি এর যাত্রা শুরু হলো কবে থেকে, এবং আগামী নির্বাচনে আপনাদের ভূমিকাটা কিভাবে আশা করতে পারি? আসলে ধন্যবাদ আপনাকে। আমাদের এই জনশক্তি পার্টিটি শুরু হলো 1 ডিসেম্বরে। আমরা একটা মিটিং করে জনশক্তি পার্টির বিজয়ের মাসে যাত্রা শুরু করি, এবং আমি দিনাজপুর সদর উপজেলা পরিষদের নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম প্রায় 4 বছরের মতো। যেহেতু আমি পরবর্তীকালে আবার উপজেলা চেয়ারম্যান নির্বাচন করি, তো জনগণের সাথেই আমার কাজ করার সুদীর্ঘ প্রায় 7-8 বছর যাবৎ জনগণের সাথেই রয়েছি। তো আমরা মনে করলাম যে একটি দল করে কিভাবে এই দেশটিকে আগে নিয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা দলটি করলাম। তো আমাদের এই দলের মিশন এন্ড ভিশন হচ্ছে স্বচ্ছ বাংলাদেশ গড়ার। তো স্বচ্ছ বাংলাদেশ গড়ার জন্য আমরা দলের স্লোগান রেখেছি, স্বচ্ছ জনশক্তি স্বচ্ছ বাংলাদেশ। তো বিষয়টি পরিষ্কার যে প্রশাসন বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, দেশের মন্ত্রণালয় বলেন, প্রধানমন্ত্রী বলেন, সবকিছু বলেন, যে সব কার্যালয়গুলি যদি স্বচ্ছতার মধ্যে আনয়ন করা যায়, তাহলে অটোমেটিক্যালি নির্বাচনটি একটি স্বচ্ছ নির্বাচন ব্যবস্থায় উপনীত হবে। ধন্যবাদ আপনাকে। আপনাদের আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা হলো যে আপনি দলীয়ভাবে কি পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, এবং আপনাদের কোনো ধরনের আদার্স স্কিম আছে কিনা নির্বাচন? আসলে স্বাধীনতার পরে যতগুলো নির্বাচন দেখা যায় যে বিভিন্নভাবে অনেক সময় নির্বাচন হয়েছে, কোনো সময় সামরিক শাসন এসেছে,
কোনো সময় গণতান্ত্রিক পদ্ধতি ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হয়েছে। তো আগামীতে যেটা নির্বাচন হতে যাচ্ছে এটাও একটি ভোটাধিকারের মাধ্যমে নির্বাচন হবে, এবং বিগত 17 বছরের ফ্যাসিস্ট আমলে জনগণ সঠিকভাবে তার ম্যান্ডেট ভোট দিতে পারেনি। যাই হোক, নির্বাচনগুলো কিন্তু আমরা দেখেছি যে কিভাবে নির্বাচন হয়। তো সেক্ষেত্রে আমার এই মাননীয় প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূস, উনি আমাদের দেশকে আপাতত একটি নির্বাচনের দিকে ধাবিত করতে যাচ্ছেন। তো তিনি কিন্তু একজন দেশবিখ্যাত ব্যক্তি নয়, তিনি কিন্তু বিশ্ববরণ্য একটি ব্যক্তিত্ব। আমাদের একটি কপাল যে তার মতন লোক এই দেশকে নেতৃত্ব দিচ্ছে গোটা বহির্বিশ্বে। অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানের বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে যত দেশের লোক চেনে, আমার মনে হয় না যে পৃথিবীতে আর যত রাষ্ট্রপ্রধান রয়েছে প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূসের মতন এত পরিচিতি ব্যাপকভাবে বিশ্বে আছে বলে আমার জানা নেই। তো আমি মনে করি যে উনি একটি ঐক্যমত্য কমিশন গঠন করেছে। আমি প্রায় দেখলাম যে কিছুদিন পর পরে দলগুলোকে নিয়ে ঐক্যমত্যে বসেন, মাঝে মাঝে দেখি মাননীয় প্রধান উপদেষ্টা তিনিও দলগুলোকে নিয়ে বসেন। তো আমি মনে করি যে তিনি যে এই একটি দলগুলোকে নিয়ে বসার ব্যবস্থা করেছেন, তার প্রেক্ষিতে আমার একটি মতামত রয়েছে, এটি আমার দলীয় মতামত, যে দেশ কিন্তু বাংলাদেশ কারো একার সম্পত্তি নয়, এই দেশটি সবার, এই দেশটিকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার সবারই অধিকার রয়েছে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটি দল, যারা নিবন্ধিত দল, অনিবন্ধিত দল, যারা দল করছে, রাজনীতি করছে, প্রত্যেকের কর্মপরিধি হচ্ছে দেশকে উন্নয়ন করা এবং দেশের জনগণের সেবা করা। তো আমি মনে করি যে প্রত্যেকটি রাজনৈতিক দল যদি একটি প্ল্যাটফর্মে, অর্থাৎ মিলেমিশে দেশটিকে কাজ করার জন্য চেষ্টা করে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ উন্নয়নের দিকে আগাবে। তার জন্য আমার একটা দলীয় কনসেপ্ট রয়েছে, যেটি আমি স্ক্রিপ্ট আকারে রেডি